শুধু ট্যুরিজম, শুধু ফ্যামিলি ভিজিট এরকম না লিখে একটু কনক্রিট। যারা ভিসা বন্ডের আওতায় আমেরিকা আসবেন, বন্ড পে করে তারা অবশ্যই দেশে ব্যাক করার সঙ্গে সঙ্গেই টাকা পেয়ে যাবেন। ভিসা আছে B1 B2, তাদেরকে নতুন করে বন্ড দিতে হবে না। কেউ কিছু একটা বললো ফেসবুকে বা ইউটিউবে বা কোনো একটা নির্দিষ্ট মিডিয়ায় কেউ কিছু বললো, সাথে সাথে আপনি একটা সিদ্ধান্তে আসবেন না। আপনি জানেন যে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচুর মানুষ ভিজিট ভিসা নিয়ে আমেরিকা আসে। তাদের অনেকেই তারপরে আর নিজের দেশে ফেরত যায় না। তারা এখানে এসে হয় অ্যাসাইলাম আবেদন করে, অথবা চেঞ্জ অফ স্ট্যাটাস করে অন্য ক্যাটাগরিতে চলে যায়, অথবা অনেকে একেবারেই কিছু না করে আউট অফ স্ট্যাটাস হয়ে যায়। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ভিজিট ভিসার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। কাজেই যারা ভিজিট ভিসায় আসবে তারা যাতে প্রকৃতই ভিজিট করে আবার নিজের দেশে চলে যায়, সেটি এনশিওর করার জন্যই এই ভিসা বন্ড প্রোগ্রামটি চালু করা হয়েছে। এই ভিসা বন্ডের আওতায় যারা ভিজিট ভিসায় আমেরিকা আসবে তারা আগে একটা বন্ডের টাকা পে করে আসবে। ফলে সে যদি তার নিজের দেশে ভিসার মেয়াদ পূর্ণ করার পরে ফেরত না যায়, তাহলে ওই টাকাটা আমেরিকান সরকার নিয়ে নেবে। এবং এটার উদ্দেশ্য হলো যে মানুষ যাতে ওই টাকার কথা চিন্তা করে হলেও নিজের দেশে ব্যাক করে, আর কোনো কারণে যদি ব্যাক না করে যাতে আমেরিকান সরকার একটা টাকা ইনকাম করতে পারে। আপনি জানেন যে আমাদের বর্তমান যিনি প্রেসিডেন্ট, বর্তমান প্রশাসন, তারা টাকা পয়সা ইনকাম করার ব্যাপারে খুব আগ্রহী। কাজে সেটাও একটা মোটিভেশন হতে পারে এই ভিসা বন্ড প্রোগ্রামের পিছনে। না, এটি কোনো নতুন ভিসা ফি নয়, এটি 100% ফেরতযোগ্য জামানত। অর্থাৎ যিনি ভিসা বন্ড দিয়ে আমেরিকায় আসবেন ভিজিট করতে এবং ভিজিট ভিসা শেষ করার পরে উনি যদি নিজের দেশে ব্যাক করেন, তাহলে অটোমেটিক্যালি এই টাকাটা তার অ্যাকাউন্টে চলে যাবে। কিন্তু এমন যদি হয় যে অ্যাকাউন্টে ডিরেক্ট ডিপোজিট করা যাচ্ছে না বা অন্য কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যা আছে, সেক্ষেত্রে হয়তো এমবাসিকে নোটিফাই করলে হয়তো ম্যানুয়ালি টাকা দিতে পারে। বাট ইদার ওয়ে যারা ভিসা বন্ডের আওতায় আমেরিকা আসবেন বন্ড পে করে, তারা অবশ্যই দেশে ব্যাক করার সঙ্গে সঙ্গেই টাকা পেয়ে যাবেন। কাজে এটি একটি ফেরতযোগ্য জামানত, এটা অবশ্যই কোনো ফি নয়। শুরুতেই যে কথা বললাম যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যখন ভিজিট ভিসায় আমেরিকা আসে, আসার পরে তারা অনেকে থেকে যায় এখানে, নিজের দেশে ব্যাক করে না, এবং সেই তালিকায় বাংলাদেশিদের অবস্থান অনেক উপরে। আমি জানি কথাটা আমাদের বাংলাদেশিদের অনেকের পছন্দ হবে না এবং এটা কোনো ভালো তথ্যও না, কিন্তু আমরা বাংলাদেশিরা আমেরিকায় প্রচুর অন্যায় করি। বিশেষ করে ভিজিট ভিসায় এসে অ্যাসাইলাম ফাইল করা, চেঞ্জ অফ স্ট্যাটাস করা দোষের কিছু না, কিন্তু অ্যাসাইলাম ফাইল করে অনেকে তারপরে আউট অফ স্ট্যাটাস হয়ে যায়। সেই তালিকায় কিন্তু বাংলাদেশের অবস্থান বেশ উপরে। কাজেই এই প্রোগ্রামে যে বাংলাদেশকে রেখেছে, বিশেষ করে সর্বশেষ যে 50টা দেশে এটিকে স্থায়ীভাবে করার চিন্তাভাবনা করা হচ্ছে, সেই তালিকাতেও যে বাংলাদেশ আছে, এর কারণ হলো যে বাংলাদেশ থেকে যারা ভিজিট ভিসায় আসে তারা অনেকেই মেয়াদ শেষ না করে এখানে থেকে যায় এবং হয় অ্যাসাইলাম ফাইল করে অথবা আউট অফ স্ট্যাটাস হয়ে যায়। কাজেই সেটি একটি বড় কারণ এই লিস্টে বাংলাদেশের নাম থাকার পিছনে। বাস্তবে কি পরিবর্তন আনবে সেটার যখন আমি উত্তর দিতে যাব, তখন বলতে হবে যে আগের যে B1 B2 অ্যাপ্লিকেশন, সেটার সঙ্গে কিন্তু এই নতুন সিস্টেম একেবারেই সমান, একেবারেই সেম প্রসেস। শুধু একটা পার্থক্য, সেটা হলো যে যখন ইন্টারভিউটা হবে, ইন্টারভিউর সময় ভিসা অফিসার বলে দিবে যে আমরা আপনার ভিসা ইস্যু করব, কিন্তু আমরা আপনাকে একটা বন্ড ইস্যু করতে বলছি। সেটা হতে পারে $5,000, $10,000, $15,000 বা $20,000 পর্যন্ত একটা বন্ড ইস্যু করতে বলবে ভিসা অফিসার। তারপরে যিনি ভিসা পাচ্ছেন তিনি যদি রাজি হন, উনি যদি বন্ড পে করেন, তাহলেই কেবল ভিসা দেওয়া হবে। ওনার ভিসা যখন অফিসার মৌখিকভাবে অ্যাগ্রি করবে ভিসা দিতে, তারপরে যদি উনি আবার বলে যে না আমি আসলে এত টাকা দিতে পারবো না, তাহলে আর ভিসা ইস্যু হবে না। তার মানে এই না যে যারা ভিসা পাচ্ছে সবাইকেই বন্ড দিতে হবে। ইদানিং বন্ডের সংখ্যা খুব বেশি, অনেককেই বন্ড ইস্যু করতে বলা হচ্ছে, কিন্তু 100% না। মানে অনেকেই এরকম ভিসা পাচ্ছে আগের মতোই, যে তাকে কোনো বন্ড দিতে হবে না, এরকমও পাচ্ছে। এবং আমাদের দর্শকদের বোঝার খাতিরে আমি একটু পুরো প্রসেসটা সংক্ষেপে বলি, তাহলে সুবিধা হবে। যে ভিজিট ভিসার আবেদনের জন্য আপনাকে একটা DS-160 ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে এমবাসিতে সাবমিট করতে হবে। করার পরে তারা আপনাকে একটা ইন্টারভিউর জন্য ডেট দিবে। সেই ডেটে আপনি যাবেন, যাওয়ার পরে ভিসা অফিসার আপনার ইন্টারভিউ নেবে এবং ইন্টারভিউ নেওয়ার পরে ভিসা অফিসার হয় আপনাকে ভিসা দিবে না, বলে দিবে যে সরি আপনাকে ভিসা দিতে পারছি না, অথবা যখন বলবে যে ভিসা দিব,
তখন এমনও হইতে পারে যে কোনো বন্ড ইস্যু করলো না, এমনিতেই ভিসা দিয়ে দিল, তারপরে আপনি ভিসা নিয়ে চলে আসলেন, দ্যাটস অল গুড। আবার অনেক সময় তারা বলবে যে ঠিক আছে আমরা আপনাকে ভিসা দিব, কিন্তু আপনাকে এই 5,000, 10,000, 15,000, 20,000 ডলারের বন্ড ইস্যু করতে হবে এবং আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে, এটা আপনার জন্য একটা কাস্টমাইজড লিঙ্ক, pay.gov-র একটা লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি ওই টাকাটা পে করবেন। পে করার পরে তারপরে আপনার নাম ভিসাটা ইস্যু হবে আপনার পাসপোর্টটা তুলে আনবেন, তারপরে আপনি আমেরিকা ভিজিট করার পরে যখন আবার ব্যাক করবেন ওই এয়ারপোর্ট থেকে, আমেরিকান এয়ারপোর্ট থেকে যখনই আপনি বের হচ্ছেন সাথে সাথে ওইটা অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। আর যদি কোনো কারণে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ঝামেলার কারণে টাকাটা না যায়, তখন বাংলাদেশে গিয়ে বা আপনার নিজের দেশে গিয়ে এমবেসিতে যোগাযোগ করলে ওরা টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেবে। এইটাই হলো মোটামুটি প্রসেস। কাজেই আগের সঙ্গে পার্থক্য শুধু এটুকুই, ওই আপনাকে একটা বন্ড ইস্যু করতে বলা হবে এবং বন্ডের টাকাটা আপনাকে পে করতে হবে, এর বাইরে আসলে মেজর কোনো পার্থক্য নেই। ভিসা প্রত্যাখ্যান হওয়ার ঝুঁকি আগের মতোই থাকবে। বন্ড দিতে পারার অ্যাবিলিটি থাকা মানে হলো যে আপনার যদি টাকা থাকে তার মানে এই না যে আপনি ভিসা পাবেন, এটা গ্যারান্টিড না। আমি এমনও দেখেছি, বিশেষ করে এই ওয়ার্ল্ড কাপের সময় বাংলাদেশের খুব বড় ব্যবসায়ী, খুব বড় চাকরিজীবী, তাদেরকেও ভিসা দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে, আমি সেই ডিটেলসে আর যাচ্ছি না। কিন্তু আপনার প্রশ্নের যে টু দি পয়েন্ট উত্তর সেটি হলো যে বন্ড দেওয়ার যোগ্যতা থাকলেও আপনার ভিসা রিজেক্ট হতে পারে। কাজেই আপনাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে। এবং আমি একটু অ্যাড করতে চাই যে কিভাবে আমেরিকান ভিসা পাওয়ার চান্স বাড়ানো যায় সেটা নিয়ে একটু খুব সংক্ষেপে বলি। আপনি কোন পারপাজে আমেরিকা আসছেন সেটা যদি একটু ডিফাইন করে দেন, শুধু ট্যুরিজম, শুধু ফ্যামিলি ভিজিট এরকম না লিখে একটু কনক্রিট, যে কোথায় যাবেন, কতদিন থাকবেন, হোটেলে থাকলে ভালো হয়। তারপরে এখানে এসে যদি আপনি এমন কোনো কার্যক্রম করেন যেখানে আপনি টাকা খরচ করবেন যাতে আমেরিকান সরকারের টাকা ইনকাম হয়, তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স বেড়ে যায়। তারপরে ধরেন আপনি আমেরিকায় এসে এমন একটা ট্রেনিং বা একটা কনফারেন্স বা একটা ফেয়ারে অ্যাটেন্ড করবেন যেটা আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে, দেশে ব্যাক করার পরে আপনার ফাইন্যান্সিয়াল লাভ হবে, এরকম যদি কোনো অ্যাক্টিভিটি দেখান তাহলে কিন্তু ভিসা পাওয়ার চান্স বেড়ে যাবে। কাজেই জাস্ট আমি জানি অনেকে যখন ভিসা আবেদন করতে আসে খুবই অল্প কথায় আনসার দিয়ে দেয়, একেবারে একটা দুটো পারপাস অফ ভিজিট ট্যুরিজম তো কোনো কথা না আর কি, তাই না? মানে ট্যুরিজম বলতে আপনি কোথায় যাবেন, ধরেন আপনি নায়াগ্রা ফলস দেখতে যাবেন, নায়াগ্রা ফলস আপনি কতদিন থাকবেন, ধরেন 2 দিন থাকবেন, কোথায় থাকবেন, অমুক হোটেলে থাকবো, সেই হোটেলের নামটাও যদি দিয়ে দেন এবং এই যে আপনি যে কয়দিন আমেরিকায় থাকবেন, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, যে কয়দিনই থাকেন, আপনি যদি একটা হেলথ ইন্স্যুরেন্স নিতে পারেন, আপনি যদি এইখানকার এসে টাকা পয়সা খরচ করবেন এরকম কিছু খাত দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। না, যাদের ইতোমধ্যে ভিসা আছে B1 B2 তাদেরকে নতুন করে বন্ড দিতে হবে না, কিন্তু এই ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে তারপরে যখন আপনি রিনিউ করতে যাবেন তখন কিন্তু আপনাকে এই বন্ডের আওতায় আপনি পড়বেন এবং আপনার জন্য বন্ড ইস্যু হতে পারে। আমি বলছি না হবেই, এমনও আছে যে বন্ড ছাড়াই রিনিউয়াল হয়ে গেছে, কোনো সমস্যা হয় না, আবার বন্ড দেওয়া লাগতে পারে আর কি। এবং আগে ড্রপ বক্সে অনেক সময় রিনিউয়াল করে দিত, ইদানিং ড্রপ বক্সে দিচ্ছে না বললেই চলে। কাজে আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে, এটা ধরে রাখেন মেন্টালি, এবং কল করার পরে আপনাকে হয়তো বন্ড ইস্যু করতে পারে। কাজেই অটোমেটিক্যালি রিনিউয়াল হয়তো হবে না, আবার রিনিউ করতে গেলে যে বন্ড দিবেই এমনও কোনো কথা নেই, বাট বন্ড পাওয়ার চান্স খুব হাই আর কি। না, বন্ড প্রোগ্রামটি শুধুমাত্র ভিসার ক্ষেত্রে B1 এবং B2। আপনারা জানেন যে B1 হলো বিজনেস রিলেটেড ভিজিট আর B2 হলো পার্সোনাল ভিজিট। শুধু এই ক্ষেত্রেই এই বন্ড প্রোগ্রাম, এটার প্রভাব অন্য কোথাও F1, J1, O1, H1B বা অন্য কোনো ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে বন্ডের কোনো প্রভাব নেই। কঠিন হতে পারে, কঠিন হওয়াটাই স্বাভাবিক, কারণ এই বন্ডের কারণে যেটা হবে অনেক, কারণ বন্ড তো একটা বিশাল অঙ্ক, তাই না? ধরেন $20,000 মানে প্রায় ধরেন 25 লাখ টাকা। এখন 25 লাখ টাকা বন্ড পে করার অ্যাবিলিটি অনেকেরই নেই। কাজেই এরকম অনেকেই থাকবে যে ভিসা পাচ্ছে কিন্তু বন্ড পে করতে না পারার কারণে আমেরিকা আসতে পারবে না, আবার আমেরিকা এসেও তারা বেশি দিন থাকতে পারবে না কারণ ওই যে বন্ডের টাকাটা আটকে আছে ওখানে। কাজেই সে তাড়াতাড়ি কাজ শেষ করে দেশে চলে যাবে। এরকম আবার ভিসা পাওয়ার সংখ্যাও ইদানিং অনেক কমে গেছে। কাজেই নেগেটিভ ইম্প্যাক্ট তো আছেই। কিন্তু আমি যারা ভিসা প্রত্যাশী তাদেরকে বলবো যে আপনার যদি একেবারেই অ্যাবিলিটি না থাকে তাহলে তো কিছু করার নেই, কিন্তু আপনার যদি অ্যাবিলিটি থাকে
বন্ড পে করার মতো, তাহলে কিন্তু আপনি ভিসা অ্যাপ্লিকেশনে একটু গুরুত্ব দেন। কারণ আমি জানি যে বাংলাদেশিরা ইনফরমেশন দিতে চায় না, কাগজপত্র দিতে চায় না, কিছু বলতে চায় না। আমাদের কাছে যখন ক্লায়েন্ট হিসেবে আসে কিছুই দিতে চায় না। কাজেই আমি বলি যে একটু সময় দেন অ্যাপ্লিকেশনে। যত বেশি তথ্য দিতে পারবেন, যত বেশি ডকুমেন্ট দিতে পারবেন, যত বেশি লজিক্যাল গ্রাউন্ড দেখাতে পারবেন, তত কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্স বেড়ে যাবে। কাজেই সেদিকে একটু অ্যাটেনশন দেন। অবশ্যই আমি একমত, কিন্তু সেই সঙ্গে আমি এটিও বলতে চাই যে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ যখন ট্যুরিজম পারপাজে আমেরিকা আসার কথা বলে, এইটাও আসলে অত বেশি যৌক্তিক না, বুঝছেন? কাজেই আমাদেরকে দুই পক্ষের বিষয়টাই দেখতে হবে। আমেরিকা যখন একজন মানুষকে ভিজিট ভিসা দিচ্ছে, তারও তো একটা উদ্দেশ্য আছে। সে চাচ্ছে যে এই মানুষটি ভিজিট করার ফলে আমেরিকার ইকোনমিতে একটু কন্ট্রিবিউশন হোক। কাজেই একজন একেবারে দরিদ্র মানুষ, মধ্যবিত্ত মানুষ, তার যদি বন্ড পে করার অ্যাবিলিটি না থাকে, তাহলে সে আমেরিকায় কীভাবে ভিজিট করবে? আমেরিকা তো এক্সপেন্সিভ দেশ, তাই না? এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে অনেক খরচ আছে, চিকিৎসা বিল খুব হাই। কাজেই একথা সত্য, মধ্যবিত্ত নিম্নবিত্তর জন্য এই বন্ড প্রোগ্রাম অবশ্যই কঠিন করে দিবে তাদের ভ্রমণটাকে। এবং সত্যি কথা বলতে তাদেরকে আটকানোর উদ্দেশ্যই কিন্তু বন্ড প্রোগ্রামটি চালু করা হয়েছে। আবার আমরা যদি আমেরিকার পয়েন্টটা দেখি, আমি অ্যাজ এ অ্যাটর্নি আমাকে আমেরিকার পয়েন্টটা দেখতে হবে, তাহলে বলবো যে যাদের অ্যাবিলিটি নেই তাদের তো আসলে B1 B2-তে আমেরিকায় ভিজিট করতে আসাটা উচিত না। তারা F1 ভিসা আসতে পারে, স্টুডেন্ট ভিসা আসতে পারে, তারা J1, O1, H1B, সেখানে কিন্তু বন্ড নেই। কাজে সেগুলি কিন্তু নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। যারা নির্ধারিত সময়ের ভিতরে আমেরিকা থেকে ফেরত আসবে, তাদের বন্ডের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই সহজ, একবারে অটোমেটিক্যালি চলে যাওয়ার কথা। কিন্তু আমরা জানি যে বাংলাদেশের ব্যাংকিং প্রক্রিয়াটা এত বেশি অটোমেটেড না, এত বেশি স্মুথ না। সেই ব্যাংকিং প্রক্রিয়ার কারণে, অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে হয়তো একটু ডিলে হতে পারে, কিন্তু আমেরিকান এমবাসির তরফ থেকে, আমেরিকান সরকারের তরফ থেকে খুবই স্মুথ এবং খুব সহজে এই টাকা পেয়ে যাওয়ার কথা। বন্ডের আওতায় আমেরিকা এসে যদি এখানে থেকে যান, ফেরত না যান, তাহলে তো বন্ডের টাকা তো আপনার সরকার কেটে নিবেই, এটা তো আছেই। এর বাইরেও ধরেন আপনি এখানে এসে এমন কোনো আবেদন করলেন যেখানে আপনি বলছেন যে বাংলাদেশে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো ছিল না, তাহলে কিন্তু বন্ড প্রোগ্রামের আওতায় আপনি যে বন্ডের টাকা পে করে এসেছেন, এটার সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে, তাই না? আপনি বাংলাদেশে তো টাকা পে করে এসেছেন, তাহলে আপনি এখানে এসে বলতে পারবেন না যে আপনার আর্থিক সংকট ছিল। অন্য আবেদনগুলি করতে পারবেন যেটার সঙ্গে আর্থিক সংকট জড়িত না, সেগুলি করতে পারবেন। মানে থিওরিটিক্যালি এটাও করতে পারবেন, কিন্তু এক্ষেত্রে হয়তো জাজ বা ভিসা অফিসার বা USCIS অফিসার তারা আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি আপনার এই আবেদনে বলছেন যে দেশে আপনার অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু আমি তো দেখছি যে আপনি $20,000 বন্ড দিয়ে এসেছেন, তখন তো কোনো সমস্যা হয়নি। কাজে এটা একটা প্রশ্ন তৈরির একটা জায়গা তৈরি হচ্ছে, কিন্তু টাকা কেটে নেওয়া ছাড়া আর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নেই। এটি আসলে বলা যায় না। আমাদের বর্তমান যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি গত 1.5 বছরে যতগুলি পলিসি নিয়েছেন তার অধিকাংশই কিন্তু পরবর্তীতে ক্যান্সেল হয়ে গেছে। কোনোটা কোর্ট থেকে, ফেডারেল কোর্ট থেকে ক্যান্সেল করে দিয়েছে, কোনোটা কংগ্রেস থেকে ক্যান্সেল করে দিয়েছে, কোনোটা তার নিজের অফিস থেকেই বন্ধ করে দিয়েছে। কাজেই ভবিষ্যতে যে আমেরিকান ভিসা নিতে আরও কঠিন হবে সেটি বলা যায় না, বরং উল্টোটা বলার চান্স বেশি। কারণ ভবিষ্যতে এই সামনে কংগ্রেশনাল ইলেকশনে যদি ডেমোক্রেটরা জিতে, তাহলে হয়তো পুরো ইমিগ্রেশন প্রসেসটা আরেকটু সহজ হবে। আর আগামী 2.5 বছর পরে যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন, সেখানে যদি কোনো ডেমোক্রেটিক প্রেসিডেন্ট আসে বা রিপাবলিকানদের ভিতরে যারা প্রো ইমিগ্রেশন আছে তারা যদি আসে, তাহলে কিন্তু ইমিগ্রেশন প্রসেস অনেক সহজ হয়ে যাবে। কিন্তু একটা জিনিস এখন আমি বলতে চাই, সেটা হলো এই নভেম্বর মাসে কিন্তু একটা ইলেকশন আছে, কংগ্রেশনাল ইলেকশন, এবং ইলেকশনের আগে প্রত্যেকটা পার্টি, প্রত্যেকজন প্রার্থী তারা তাদের যে ভোটিং বেস, তাদেরকে খুশি করার জন্য অনেক কথা বলবে। কাজেই হয়তো এখন থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত ভিসা প্রসেসটা একটু কঠিনই থাকবে, কিন্তু নভেম্বরের পরে খুব বড় একটা পজিটিভ চেঞ্জ আসবে বলে আমার মনে হচ্ছে। কারণ ইলেকশনে হয়তো ডেমোক্রেটরা জিতবে, এবং ডেমোক্রেটরা জিতলে হয়তো প্রক্রিয়াটা অনেক সহজ হতে পারে আর কি। আমাদের বাংলাদেশিদের ভিতরে একটা টেন্ডেন্সি থাকে যে আমরা কোনো সময় দিব না, আমরা কোনো তথ্য দেব না, আমরা কোনো ডকুমেন্ট দিব না। আমাদের কাছে এসে বলে, ভাই আপনি সব করে দেন। দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। কারণ প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের একটা ডিম্যান্ড আছে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের একটা মেরিট আছে, ফর্মে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নটার উত্তরগুলি আপনার জীবনের সাথে কানেক্টেড হতে হবে। আমরা যদি ধরেন
বাংলাদেশে কিছু প্রফেশনালও আছে, তারা খালি পাসপোর্টের কপি নিয়ে বাকিটা তারা তৈরি করে দেয় এবং এগুলি ভবিষ্যতে খুব ঝামেলা তৈরি করে। আমরা দেখেছি অনেকের সিটিজেনশিপ পর্যন্ত বাতিল হয়ে গেছে ভুল তথ্যের কারণে। কাজে বাংলাদেশিদের যদি আমি প্রস্তুতির কথা বলি, তাহলে বলবো যে যে অ্যাপ্লিকেশনই আপনি করেন, সেটা ভিজিট ভিসা হোক, স্টুডেন্ট ভিসা হোক, J1, O1, ইমিগ্রেন্ট ভিসা, যাই হোক, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা প্রশ্নের যে ডিম্যান্ড, প্রশ্নের যে উত্তর, সেটা যাতে সঠিক হয় সেদিকে খেয়াল করবেন। পর্যাপ্ত ডকুমেন্ট খেয়াল রাখবেন, যেগুলি ম্যান্ডেটরি ডকুমেন্ট সেগুলি তো দিবেনই, যেগুলি ম্যান্ডেটরি না কিন্তু রিকমেন্ডেড সেগুলিও দিবেন, এমনকি যেটা রিকমেন্ডেডও না আমি বলি তাও দিয়ে দেন। কারণ বেশি তথ্য পেলে যে অফিসার মেজাজ খারাপ করবে ব্যাপারটা তা না, কিন্তু কম পেলে তার অ্যাপ্রুভালের সমস্যা হতে পারে। কাজেই পর্যাপ্ত তথ্য দেন, পর্যাপ্ত ডকুমেন্ট দেন এবং একটু সময় নিয়ে বুঝে আবেদনটা করেন। আমি বাংলাদেশি ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে গিয়ে এই চ্যালেঞ্জগুলো খুব ফেস করি। তারা আমাদের কাছে এসে বলে, ভাই এই আছে, এটা দিয়ে আপনি সব কিছু করে দেন, দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। এইটার কারণেই অনেকে অনেক বড় বিপদে পড়ে। কাজে ওইদিকে আপনারা একটু সময় দিবেন এবং অ্যাটেনশন দিবেন। বাংলাদেশিদের অনেকগুলি ভুল ধারণা আছে। কিছু কিছু ভুল ধারণা মিডিয়ার কারণে ছড়ায়। আমি একটু আগে যেটা বললাম যে পলিটিক্যাল লিডাররা বিভিন্ন কারণে বিভিন্ন কথা বলে, সব কিছু কিন্তু আইনে পরিণত হয় না। কিন্তু মিডিয়া এটাকে এমনভাবে পোর্ট্রে করে যে শুনে মনে হচ্ছে এখনই সব কিছু বন্ধ হয়ে গেল, এখনই সব কিছু ধ্বংস হয়ে গেল। ব্যাপারটা তা না। যারা অডিয়েন্স আছেন তারা খেয়াল করবেন যে www.uscis.gov, এটা হলো সরকারি ওয়েবসাইট যেখানে ইমিগ্রেশন সংক্রান্ত সব লেটেস্ট তথ্য থাকে। আপনারা সেটি ফলো করবেন। কেউ কিছু একটা বললো ফেসবুকে বা ইউটিউবে বা কোনো একটা নির্দিষ্ট মিডিয়ায় কেউ কিছু বললো, সাথে সাথে আপনি একটা সিদ্ধান্তে আসবেন না। কারণ প্রত্যেকের একটা নিজস্ব এজেন্ডা আছে। আপনার এজেন্ডা আপনার কাছে, আপনাকে জেনে বুঝে আগাতে হবে। আর সবচেয়ে বড় কথা, সামনে ইলেকশন, তারপরে এক এক পলিটিশিয়ান এক একভাবে কথা বলবে। কাজেই ভুল তথ্য, ভুল ধারণা, ভুল বোঝা অনেক আছে, অনেক থাকবে। সবচেয়েতে সঠিক তথ্যটা বুঝে আবেদন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি চেষ্টা করি সবসময় 100% অ্যাকুরেট তথ্য দিতে, কারণ ভুল তথ্য আশেপাশে ভরা। আমি যদি সঠিক তথ্য না দিই মানুষ বিভ্রান্ত হতে পারে। কাজে আপনারা চাইলে আমাদের যেসব সোশ্যাল মিডিয়া আছে বা অন্য কিছু ফলো করতে পারেন। আমরা চেষ্টা করি সর্বোচ্চ নিরপেক্ষতার সাথে সঠিক তথ্য দিয়ে মানুষদেরকে সেবা করার জন্য। চোখ কান খোলা রাখবেন, সঠিক তথ্য পাবেন, কিন্তু চটকদার ইনফরমেশনে কান দিবেন না। চটকদার ইনফরমেশন দেখলেই বুঝবেন যে এটার ভিতরে নিশ্চয়ই কোনো একটা ভেজাল আছে।